গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই, সামরিক আইনে ট্রাইব্যুনাল আইনটি সংবিধানে সুরক্ষিত, প্রশ্ন তোলা যাবে না ডিবিসি নিউজকে চিফ প্রসিকিউটর। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান মির্জা ফখরুলের। উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয়। রাজধানীর বিজয়নগরে উত্তেজনার পর পণ্ড জাতীয় পার্টির সমাবেশ, পুলিশ বলছে অনুমতি ছিল না, মহাসচিবের দাবি উপর মহলের নির্দেশে বারবার হামলা। স্বৈরাচারী ব্যবস্থা বিলোপে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে, মন্তব্য বদিউল আলমের। ভোটের সময় সাংবাদিকদের ইসির অনুমোদনই যথেষ্ট বলছেন উপদেষ্টা সাফওয়াত। নতুন স্বপ্ন নিয়ে বিধ্বস্ত ভিটায় ফিরছেন গাজাবাসী, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কাও, মুক্তির অপেক্ষায় জিম্মি এবং বন্দীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। সেনা সদরে এক সংবাদ সম্মেলনে একথা জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। আরও জানিয়েছেন, ট্রাইব্যুনালের পরোয়ানা এখনও হাতে পায়নি সেনাবাহিনী। এ সময় জানানো হয়, অভিযুক্ত 25 জনের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত। এছাড়া মেজর জেনারেল কবির আত্মগোপনে রয়েছেন, তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রয়েছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেছেন, গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল, সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে থাকা সেনাবাহিনী বিচার প্রক্রিয়া এবং গুম কমিশনকে সহায়তা করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয়। কেউ কেউ ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সাবেক মন্ত্রী বিএনপি নেতা আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এই স্মরণ সভা। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ স্থানীয়রা। এ সময় হান্নান শাহর স্মৃতিচারণের পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তরিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার কথা জানান তারা। কোন ধর্ম ব্যবসায়ী, কোন ধর্মের নামে যারা মুনাফিকি করে বেড়াচ্ছে তারা যেন এই কাপাসিয়ায় স্থান না পায়। কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোন সহি আকীদার নিহিত নয়। স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চারিদিক থেকে নানাভাবে চেষ্টা চলছে বিএনপিকে ঘায়েল করার। কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন, আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সব জল্পনা কল্পনা উপেক্ষা করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর বিএনপির হাত ধরেই পুনঃপ্রতিষ্ঠিত হবে দেশের গণতন্ত্র, দূর হবে বৈষম্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণে রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড হওয়ার পর পরিস্থিতি এখন থমথমে। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন, উপর মহলের নির্দেশে তার দলের উপর বারবার হামলা করা হচ্ছে, আর পুলিশ বলছে সমাবেশের অনুমতি ছিল না। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এখন কি পরিস্থিতি সেখানে? রিদওয়ান, আমি এখনও কিন্তু অবস্থান করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। যদি একটু বলি যে আজ দুপুর 3:30টার পর থেকেই আজ জাতীয় পার্টির কর্মী সমাবেশ ছিল।
অর্থাৎ কর্মী সমাবেশ থাকার পর তাদের পার্টি অফিসের সামনে একটি মঞ্চ করে তারা যখন তাদের অনুষ্ঠানটি পরিচালনা করা শুরু করে তখনই কিন্তু আসলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটেছে। আমি যদি একটু দেখাই যে আসলে এখানে যখন হামলা হয় ধাওয়া পাল্টা ধাওয়া হয় তখন কিন্তু আসলে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা ছিল অনেকেই কিন্তু আহত হয়েছে। এছাড়াও যদি আরেকটু যুক্ত করি যে বিষয়টির সাথে যে এই ঘটনার পরবর্তীতে যিনি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় অনেকটা নব্য ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। এছাড়া যদি আরেকটু যুক্ত করি যে নিজেদের পার্টি অফিসের সামনে তারা তাদের এই যেই সমাবেশটি করতে যাচ্ছে সেটিতে বাধা দেওয়াতে তারা তীব্র নিন্দাও জানিয়েছে। সব মিলিয়ে আসলে কিভাবে আসলে হামলা শুরু হয়েছিল এই বিষয়ে পুলিশের সাথে যখন আমরা কথা বলতে চেয়েছিলাম তারা জানিয়েছেন এমনটি যে তাদের কোনোভাবে কোনো রকম অনুমতি ছিল না তাদের এই অনুষ্ঠানের জন্য। তো সেখান থেকে সূত্রপাত এবং তার পরবর্তীতে কিন্তু একটু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। আমি একটু কথা বলার চেষ্টা করব জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ এখানে আছে যে আসলে সর্বশেষ আপনাদের কতজন আহত হয়েছে এবং কিভাবে শুরু হয়েছিল? এখানে শুরুটা হয়েছিল পিছনের দিকে, আমি পিছনে ছিলাম, দেখলাম যে পুলিশ এসে একটা একটা করে চেয়ার গুছাচ্ছে আর বলছে যে একটু আগান। তো আমরা মনে করছিলাম যে হয়তো দু একটা চেয়ার খালি আছে সেই কারণে বোধহয় করছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, জোর করা হচ্ছে যে এটা আপনারা আস্তে আস্তে দূরে যান। ঠিক চেয়ারটা এমনভাবে ওরা ইয়াটা হলো, পুলিশ ওই জল কামানটাকে আসলে ওইখানে আনার জন্য ব্যবস্থা করতেছিল। কথা বলছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের একজন। তবে সব মিলিয়ে যদি বলি রেওয়ানা যে আসলে প্রায় ঘন্টা খানিক কিন্তু এখানে আসলে একটি তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি চেয়ার ভাঙচুর থেকে শুরু করে বেশ সাউন্ড গ্রেনেড সহ ককটেলও বিস্ফোরণ হয়েছে। সব মিলে সন্ধ্যা নাগাদ 6টার পরবর্তী সময়ে জাতীয় পার্টির মহাসচিব তিনি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের করার পরবর্তীতে কিন্তু জাতীয় পার্টি অফিস যেটি রয়েছে জাতীয় পার্টির তার সেখান থেকে কিন্তু আসলে নেতাকর্মী যারা ছিলেন অনেকেই চলে গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে এখন অনেকটি থমথমে অবস্থা বিরাজ করছে। সর্বশেষ জানাচ্ছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। স্বৈরাচারী ব্যবস্থা বিলোপে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এর জন্য প্রয়োজন কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। নির্বাচনের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসির অনুমোদনের পর প্রেসাইডিং কর্মকর্তার আলাদা করে অনুমতি নেয়ার প্রয়োজন নেই বলে মনে করেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর গেল বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে 6টি সংস্কার কমিশন গঠন করে সরকার। 2 পর্বের আলোচনার ভিত্তিতে ভিন্নমত সহ 84টি প্রস্তাব নিয়ে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। যদিও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রয়ে গেছে অনৈক্য। জুলাই সনদ বাস্তবায়ন কি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেটি কিন্তু আমাদের কাছে বড় একটা। এমন বাস্তবতায় শনিবার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে যোগ দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফিরে আসবে স্বৈরশাসন। সেই সুপারিশগুলো বিবেচনায় নিয়ে একই সাথে দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে আমরা সুপারিশ দেব। তবে ফেব্রুয়ারির নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার বাকি সংস্কার বাস্তবায়ন করবে বলে মনে করেন তিনি। এখন যে সংস্কারগুলো হচ্ছে এবং যেই আমাদের গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে, আমি আশা করি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করবে, সম্মতি অর্জিত হবে। এদিকে ডেইলি স্টার ভবনে বিজেসি ও আরএফইডির আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, ইসির অনুমোদন না থাকায় ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের আলাদা করে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ভোট কেন্দ্র এক জিনিস, ভোট কক্ষ আরেক জিনিস। ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয়, কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে বা ভোট নেওয়াটা কেমন হচ্ছে। ভোট কক্ষে যেতে হয় না। যদি ভোট কেন্দ্রকে আপনারা প্রপারলি কভার করেন তাহলে হতে পারে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন এই উপদেষ্টা।
যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায়, দে হ্যাভ টু টেক ইউর হেল্প। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 49, নওগাঁ 4। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এই মুহূর্তে আছি নওগাঁ 4 আসনে। আপনার আগে এটি মান্দা উপজেলা, বেশ বড় উপজেলা এটি। এখানে 14টি ইউনিয়ন, যার লোক সংখ্যা প্রায় 4 লাখের বেশি। এখানে ভোটার সংখ্যা 3,19,000। বিশাল বড় সংখ্যক ভোটার রয়েছে এখানে, নারী ভোটার বেশি, আমি আগেই জানিয়েছিলাম। তো এই আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি একজন রাজনৈতিক নেতা এবং জনপ্রিয় ডাক্তার। আপনি সহজে একজন রোগীর পালস দেখে রোগীর রোগ নির্ণয় করতে পারেন, কিন্তু আপনার প্রতি এত মানুষের ভালোবাসা, যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনি আপনার ভালোবাসাটা কীভাবে নির্ণয় করেন আপনার সাধারণ মানুষের? আমি প্রায় দীর্ঘ 32 বছর ধরে এই মান্দার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সেই কারণেই ডাক্তার হিসেবে যেমন পালস দেখে আমি মানুষের মনের কথা বুঝতে পারি বা হৃদয়ের তাপ উত্তাপ অনুভব করতে পারি, ঠিক একইভাবে এই দীর্ঘ 32 বছরের সর্বস্তরের মানুষের সাথে মেলামেশার কারণে আমি খুব সহজেই তাদের মনোভাবটা বুঝতে পারি যে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসে। আমি যতটুকু জানি করোনার সময়ে আপনি নিবেদিত প্রাণকর্মী হিসেবে কাজ করেছেন এবং রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার আপনার পকেটে আছে। তো এটা কিভাবে আপনি এনজয় করেন? এটা আমি খুব আত্মতৃপ্তি সহকারে এনজয় করি এইভাবে যে আমি, আপনারা জানবেন যে করোনার সময় 2বার আমার করোনা পজিটিভ আমার ছিল। তা সত্ত্বেও আমি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষের ভালোবাসার টানে মানুষের দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে ছুটে গিয়েছি। সেই কারণে এখন অন্তর দিয়ে আমি এটাকে উপভোগ করি যে না, মানুষের জন্য অন্তত কিছুটা করতে পেরেছি। ভালোবাসতে গিয়ে মানুষের হিংসা তৈরি হয়। আপনার দলের মধ্যে নিশ্চয়ই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে, সামনে নির্বাচন চলে আসছে, আপনি মনোনয়ন প্রত্যাশী। তো সেই হিংসা কাটিয়ে আপনি কতটা প্রত্যাশা সে আপনি মনোনয়ন পাবেন? দেখুন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক সংগঠন, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। আমি প্রতিদ্বন্দ্বিতা বলবো না, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিশ্চয় রয়েছে। আমরা মনে করি দলের নীতি আদর্শ ভালোবেসে মানুষের ভালোবাসা অর্জন করে যারা আমরা কাজ করে যাচ্ছি তাদেরকেই জনগণ বেছে নেবে এবং দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে মূল্যায়ন করা হবে। সেই হিসাবে আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমি যে শ্রম মেধা বিনিয়োগ করেছি এই 32 বছর ধরে, বিশেষ করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি মানুষের সেবায় আত্মনিয়োগ করে রয়েছি, এর নিশ্চয় মূল্যায়ন হবে, এটা আমার আত্মবিশ্বাস রয়েছে। 24শে গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে একটি স্বৈরশাসী শাসকের অবসান হয়েছে, কিন্তু এই রাজনৈতিক যে সংস্কৃতি এটার একটা ব্যাপক পরিবর্তন প্রত্যাশা করছে। সে প্রত্যাশা আপনাদের যে দল কিভাবে সেটি পূরণ করতে পারবেন বলে মনে করছেন? আমি বিশ্বাস করি যে 24-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল সূত্রপাত কিন্তু বিএনপির রাজনীতির মধ্য দিয়ে, সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। কারণ দীর্ঘ 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি, অনেকে গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা মোকদ্দমা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেল কারাগার বরণ করেছে। সঙ্গত কারণেই 24-এর গণ অভ্যুত্থান যদিও অল্প কয়েকদিনের আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের মূল যে স্পিরিট সেইটা কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকেই আমরা দিয়েছিলাম। সেই কারণে এই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং বিএনপির যে স্পিরিট আন্দোলনের, সেটা একাকার হয়ে গেছে। সুতরাং তাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে আমরা একাত্মতা বোধ করেছি এবং আগামী দিনে সেই স্পিরিট নিয়েই আমরা এই দেশ পুনর্গঠন। দীর্ঘ প্রায় 20-22 বছর আপনারা ক্ষমতার বাইরে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে সামনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের ক্ষমতায় আসার। তো কি মনে হচ্ছে আপনাদের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বী কে এখন? আসলে আমরা ক্ষমতায় আসতে চাই না, আমরা দেশ সেবার সুযোগ লাভ করতে চাই মানুষের কাছ থেকে। ক্ষমতা কোনো বিষয় নয়, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, তাদেরকে সেবা করার সুযোগ দেয়, তাহলে আমরা আগামী দিনে এই দেশ সেবা করব মানুষের জন্য। আর যেহেতু এইখানে বিগত যে পতিত সরকার, সেই সরকারের কেউ সামনে আমরা দেখতে পাচ্ছি না এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে আপাতত। সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে তারা নির্বাচনের প্রতিযোগিতার মাঠে নেই। এখানে বর্তমানে এনসিপি বা জামাতে ইসলাম তারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, কিন্তু আমি এইখানে মনে করি যে তারা আমাদের কাছে অতি নগণ্য প্রতিযোগিতার ক্ষেত্রে, এই কারণে যে অতীতে কখনোই তারা আমাদের ধারে পাশে আসতে পারেনি, সেই জন্য আমরা অত্যন্ত আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন এখানকার যে সম্ভাব্য সংসদ প্রার্থী, তিনি তার পরিকল্পনার কথা আমাদেরকে জানাচ্ছিলেন।
আমরা পরবর্তীতে এই আসনে নৌকা 4 আসনে আমরা অন্য কোনো জায়গায় থাকবো এবং অন্য কোনো নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকে। সেনাবাহিনী সহ বিশেষায়িত বাহিনীকে তাদের নিজস্ব আইনে বিচার করতে হয়, প্রচলিত এমন ধারণা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক আইনে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই। জানান, শৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে গুমের মামলায় পরোয়ানাভুক্ত সামরিক কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করা উচিত বলেও মনে করেন তাজুল ইসলাম। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24-এর 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই বিগত সরকারের বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভয়াশ্রম হিসেবে টিএফআই সেল এবং আয়নাঘরের চাঞ্চল্যকর নির্যাতন ও গুমের খবরে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিরা অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর সেই ভুক্তভোগীদের মাঝে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওইসব অভিযোগের তদন্ত শেষে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি করা হয় 10 অবসরপ্রাপ্ত এবং 14 কর্মরত সামরিক কর্মকর্তাকে। সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সামরিক কর্মকর্তাদের বিচারের সূত্র ধরেই আলোচনায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেখানে শৃঙ্খলা বাহিনী হিসেবে রয়েছে সেনা, বিমান এবং নৌবাহিনীর নাম এসেছে র্যাব, বিজিবি, পুলিশ সহ রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার ও অপরাধের ব্যাখ্যায় বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের ওইসব বাহিনীর সদস্য ও গোষ্ঠীদের বিচারে যথাযথ ফোরাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুতরাং এটা বলার সুযোগ নেই যে আর্মি আইনে, সেনা আইনে অপরাধীদেরকে বিচার করা যাবে। সেনা আইনে অপহরণ, অ্যাবডাকশন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মার্ডার, এগুলো বিচারের কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল আইনটি সংবিধান দ্বারা সুরক্ষিত। এ বিষয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও জানান তাজুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার করার জন্য। সুতরাং এই বিচার করতে হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টেই করতে হবে। স্পেশালি তাই সেই উদ্দেশ্যে আইনটা তৈরি করা, এবং এই আইনটি আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পরোয়ানাভুক্ত সামরিক কর্মকর্তাদের করণীয় কি, সে সম্পর্কেও কথা বলেন তিনি। আসামিরাও যদি মনে করেন যে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা নিজেরাও এসে আদালতে আত্মসমর্পণ করতে পারেন এবং তারা বিচারের মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জ করুন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে তারা সম্পৃক্ত না, তারা ইনোসেন্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠা যখন লক্ষ্য, তখন কোনো অপরাধীকেই বিচারের বাইরে রাখার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং মনে রাখতে হবে কোনো ব্যক্তি যিনি যত বড় পদে অধিষ্ঠিত থাকুন না কেন, যদি কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অথবা একজন রাষ্ট্র। বিস্তারিত জানাতে সরাসরি বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে সামরিক আইনে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই, চিফ প্রসিকিউটর বলেছেন। বিষয়টা নিয়ে একটু আপনার ব্যাখ্যা, আপনি তো ইন্টারভিউ করেছেন, একটু সার্বিকভাবে জানতে চাই আপনার মতামত। রেদওয়ান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে সুনির্দিষ্টভাবে ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে কিন্তু আসলে বলা আছে সেনা, বিমান এবং নৌবাহিনীর কথা। পাশাপাশি অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সবগুলো বাহিনীর নামই কিন্তু আসলে সেই ডেফিনেশনের মধ্যে রয়েছে। এর পাশাপাশি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আমরা অ্যাডপ্ট করেছি কোথা থেকে, সেই বিষয়টাও কিন্তু আসলে এই আলোচনায় আসা উচিত। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজিদের যে হোলোকাস্ট, তার বিচারের জন্য যে নুরেমবার্গ ট্রায়াল গঠন করা হয় এবং পরবর্তীতে রোম স্ট্যাটুট, রুয়ান্ডা ট্রায়াল, এই সব কিছুর যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট দিয়ে তা রেটিফাই করে নিয়ে তাদের মধ্যে আত্মস্থ করে নেয়। অতএব যার কারণে কিন্তু প্রথমেই এই বিচারের উদ্দেশ্যই ছিল সেনাবাহিনী সংশ্লিষ্ট এই শৃঙ্খলা বাহিনীদের যেই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচারটি, এবং পরবর্তীতে আমরা সংশোধন করে কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদেরও নিয়ে এসেছি এবং সেই ধারাবাহিকতা কিন্তু কয়েক দফায় আইনটি সংশোধন হয়েছে। অতএব সেনাবাহিনীর কিংবা বিমান বাহিনী কিংবা নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর যেই নিজস্ব আইন রয়েছে, সেই আইনগুলো হচ্ছে ডিসিপ্লিনারি যে রুলসগুলো, সেই রুলসগুলো ভাঙলে এবং সেই জন্য যেই অপরাধগুলো, সেই বিষয়গুলো আসলে দিক নির্দেশনা। কিন্তু যখনই মানবতা বিরোধী অপরাধ আসবে, যখনই তফসিলের বাইরে কোনো অপরাধ আসবে, তখন ওই তফসিল সেই আইন দিয়ে বিচার করতে হবে যে আইনে সেই তফসিলভুক্ত সেই অপরাধটি রয়েছে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে যেহেতু গুম একটি তফসিলভুক্ত অপরাধ, সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এটি বিচার সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আরেকটি বিষয় একটু জানতে চাই, অভিযুক্ত সামরিক কর্মকর্তারা যদি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করে, সেই ক্ষেত্রে তাহলে আসলে কি হতে পারে?
আসলে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর কিন্তু 22 অক্টোবর তাদের সবাইকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করার নির্দেশনা রয়েছে। তবে প্রশ্ন রয়েছে এখানে, যদি তারা না আসেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটি হবে যে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর এই অভিযোগটা আমলে নিয়েছে, অর্থাৎ কগনিজেন্স নিয়েছে ট্রাইব্যুনাল। অতএব এখন রাষ্ট্রপক্ষকে অভিযোগ গঠনের শুনানিটি করতে হবে এবং অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশটি যখন হবে তখন যদি দেখা যায় আনুষ্ঠানিক অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা সবাই আসামি হয়েছেন, সেক্ষেত্রে যারা গ্রেফতারে থাকবেন তারা তাদের আইনজীবী নিয়োগ দেবেন, আর যারা পলাতক থাকবেন তাদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিয়ে কিন্তু আইনের পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাওয়ার বিধান রয়েছে। জি, মিজান আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির নিরাপদ প্রস্থান প্রয়োজন। এছাড়াও অনেক আইন থাকলেও বাস্তবায়ন সংকট বা অনাগ্রহের কারণে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেছেন সরকারের 3 উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে মূলত বিষয়টা শুরু হয়েছিল যে এনসিপির 2 নেতা আসলে সেফ এক্সিটের কথা যখন বললেন তখন আসলে উপদেষ্টাদের পক্ষ থেকেও বলা হলো যে আসলে তারা এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চান। আজকে যেটি হলো যে উপদেষ্টারা আসলে বলছেন যে দেশের দুর্নীতি, অনিয়ম এগুলো থেকে সেফ এক্সিট দরকার। এই যে আপনার এই যে কি মনে হয় যে এনসিপি নেতারা একরকম বক্তব্য দিচ্ছে, উপদেষ্টারা তাদের মতো করে কথা বলছেন, এই সেফ এক্সিটের বিষয়টা আসলে কতটুকু প্রাসঙ্গিক? এই এক্সিট বলতে নাহিদ ইসলাম যেটা বলতে চেয়েছেন সেটার আগের কথাটি ছিল আখের গুছানোর কথা। সুতরাং নাহিদ ইসলাম একজন সাবেক উপদেষ্টা এবং এই উপদেষ্টা পরিষদে তিনি মেম্বার ছিলেন। তিনি জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা। সুতরাং তার এই বক্তব্যটির রাজনৈতিক এবং এথিক্যাল ভ্যালু রয়েছে সব দিক থেকে। এটি সেফ এক্সিট যদি শুধু বলা হতো তাহলে ব্যাপারটা কিন্তু নিরাপদ এক্সিট অথবা নিরাপদভাবে ট্রান্সফরমেশন এটা বোঝাতো, কিন্তু আখের গোছানোর কথার সঙ্গে কিন্তু অনিয়ম, দুর্নীতি কিংবা অন্য অনেক অন্যায্য বিষয় জড়িত, যার সঙ্গে ফ্যাসিবাদী সরকারের যে সমস্ত অপকর্ম ছিল তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। নাহিদ ইসলাম এই কথা বলে সঠিক করেছে কি বেঠিক করেছে এটা একটা রাজনৈতিক বিতর্ক, যেহেতু নাহিদ ইসলাম এক খুবই গুরুত্বপূর্ণ আরও এই কারণে যে তাদের পরামর্শেই এই সরকার গঠিত হয়েছে, অথবা প্রফেসর ইউনুসকে তারা রাজি করিয়েছিলেন। সভ্য দেশে অথবা রাজনীতি যেখানে সভ্যতার উপর প্রতিষ্ঠিত সেখানে হলে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে এই ভূমিকম্পের যে প্রতিক্রিয়া হতো সেটি হতে সরকারের মধ্যে ব্যাপক পরিবর্তন হতো। এবং যেসব উপদেষ্টার কর্মকাণ্ডে তিনি এই অভিযোগটি এনেছেন তিনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সেটি অবহিত করেছেন অথবা করেননি, কিন্তু এই ব্যাপারগুলো 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে স্পষ্ট হতো এবং সরকারকে এ ব্যাপারে স্পষ্ট পজিশন নিতে হতো এবং নাহিদ ইসলামকেও তার বক্তব্যের এলাবোরেশনের প্রসঙ্গ আসতো, কিন্তু এইগুলো আসেনি। যার ফলে আমরা যে ফ্যাসিবাদের পরে যে গণতন্ত্রের উত্তরণ অথবা ট্রান্সফরমেশনে যে সময়টা পার করছি এই সময়টি যে নয়েজ হচ্ছে এটি ডেমোক্রেটিক নয়েজ, এখানে বিতর্কটি নয়েজ, কিন্তু যখন ক্যাওসের দিকে যাওয়ার জন্য যে শর্তগুলো, যে সমস্ত পরিস্থিতি বিরাজমান থাকে, যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেটাখানে কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং নাহিদ ইসলাম এবং সরকার যে এই বিষয়টি খুব দ্রুতই পরিষ্কার করা দরকার এবং এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ যদি থেকে থাকে তাহলে সেই সব উপদেষ্টাকে অবশ্যই এই পরিষদ থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। শুনুন, মন্ত্রিত্ব অথবা যে মন্ত্রিত্ব কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। এটি কিন্তু গণতান্ত্রিক সমাজে আজকে যিনি মন্ত্রী আছেন তার সামান্যতম দায়িত্ব অবহেলা অথবা কোনো ধরনের বক্তব্যের জন্য কিন্তু তাকে আইদার পদত্যাগ করতে হয় অথবা সরকারকে সরিয়ে দিতে হয়। সরিয়ে দেওয়াটা এক ধরনের প্র্যাকটিস, আর পদত্যাগ করাটা হচ্ছে তারা কিন্তু জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে পারে তাদের অপকর্মের জন্য। সুতরাং এই উপদেষ্টা পরিষদের অনেকের ব্যাপারেই জনগণের তাদের কর্তব্য কার্যক্রম সম্পর্কে অনেক ধরনের আপত্তি আছে, তারা কিন্তু জুলাই স্পিরিটকে ধারণ করছেন না। ডক্টর ইউনূস স্যারকে সর্বজন শ্রদ্ধেয় এবং তিনি দেশকে রক্ষা করেছেন, জুলাই স্পিরিটকে রক্ষা করেছেন, পার্শ্ববর্তী দেশের অথবা ভারতের যে সমস্ত আক্রমণ তা থেকে রক্ষা করেছেন, কিন্তু রাজনৈতিকভাবে তার একটি উপদেষ্টা পরিষদ বিহাইন্ডে যদি বুদ্ধিবৃত্তিক মানুষকে নিয়ে না থাকে তাহলে এই উপদেষ্টা পরিষদ তার জন্য শেষ পর্যন্ত বড় ধরনের বোঝা হবে এবং জাতি ছাত্ররা গণঅভ্যুত্থানে তাকে যে দায়িত্ব দিয়েছে সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে বিষয়টি স্পষ্ট করতে, কারণ আমি যদি সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে সেটা নাহিদ ইসলাম কিংবা এনসিপিকে স্পষ্ট করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে উপদেষ্টারা তো তাদের বক্তব্য তারা দিচ্ছেন।
কিন্তু তিনি কোন উপদেষ্টাদের মিন করেছেন, কারা সেই উপদেষ্টা, কারা আখের গুছাচ্ছেন, কাদের সেফ এক্সিট দরকার, এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক। প্রত্যেকটি মানুষের জানার অধিকার আছে। এই অধিকারের প্রশ্ন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কোনো ধরনের আক্রমণ নয়। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের যে আস্থা, সে আস্থাকে প্রতিদিন তাদের রিনিউ করতে হবে। এই মানে এই নয় যে ডক্টর ইউনূস সাহেবকে এই ব্যর্থতার দায় নিতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি রাজনৈতিক রিয়েলিটি এবং এটি একটি রাষ্ট্র, একটা রাজনৈতিক মেশিনারি। এটা কিন্তু চ্যারিটি অথবা এনজিও নয়। তার প্রতি যে আন্তর্জাতিক যে শ্রদ্ধা, সর্বোচ্চ সম্মান, সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখা এবং ট্রান্সফরমেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার। এবং এই উপদেষ্টা পরিষদে যারা এই ধরনের অপকর্ম অথবা করছেন বলে অভিযোগ করছেন নাহিদ ইসলাম, তাদেরকে তিনি যদি প্রসারণ না করেন, তাহলে যারা গণতন্ত্র এবং নস্যাৎ করতে চান, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান, তাদের জন্য এটি একটি উর্বর বিষয় হতে পারে। আমার মনে হয় এই বিষয়টি আপনারা আলোচনায় এনেছেন, ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ। তবে উপদেষ্টা, মন্ত্রিত্ব অথবা এমপি হওয়া এটি কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। বিতর্কিত মানুষকে 24 ঘন্টাও মানুষ কিন্তু দেখতে চায় না। বিতর্ককে নিয়ে যদি প্রধান উপদেষ্টার দপ্তর বসে থাকেন, তাহলে যে নীরবতার সংস্কৃতি তৈরি হয়, সেখানে কিন্তু ক্ষোভের সংস্কৃতি তৈরি হয়। এগুলো প্রপারলি অ্যাড্রেস করা না হলে, যেই গণঅভ্যুত্থানের পরে গত 1-1.5 বছরে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি নিয়ে ধীরে ধীরে জমা হচ্ছে, এটি কিন্তু যে কোনো সময় আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করতে পারে, যেটি ষড়যন্ত্রকারীরা, দেশের বিরুদ্ধে শক্তি, এটি থেকে ফল তুলে নিয়ে আসতে পারে। শামসুল আলম, লিটন, আপনি বলেছেন যে হচ্ছে অ্যাড্রেস করতে হবে। উপদেষ্টারা কিন্তু জানতে চেয়েছেন, এটা একটি বিষয়। আর আজকের অনুষ্ঠানের বিষয় একটু আমি জানতে চাই যে 3 উপদেষ্টা কথা বলেছেন এবং তারা বলেছেন দুর্নীতি এবং অনিয়মের জন্য হচ্ছে সেফ এক্সিট খুঁজতে হবে দেশের মানুষকে, তাহলেই হচ্ছে দেশটাকে রক্ষা করা যাবে। মানে দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তারা কথা বলেছেন, এই বিষয়ে সেফ এক্সিট খোঁজার কথা বলেছেন। এই প্রসঙ্গে আসলে কি বলবেন? যিনি এবং যারা বলেছেন তারা অনেক সম্মানিত এবং অনেক শ্রদ্ধেয়, শিক্ষক হিসেবেও শ্রদ্ধেয়, কিন্তু এটি কিন্তু সঠিক উত্তর নয়। জনগণের এক্সিটের কোনো প্রয়োজন নেই। জনগণ বরং ক্ষমতায় যারা থাকে, তারা ক্ষমতায় থেকে যখন অনিয়ম, বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়মের সঙ্গে জড়িত, তাদের থেকে এক্সিট নিতে হয় জনগণকে। জনগণ কিন্তু অত্যন্ত ক্ষমতাধর। জনগণ ক্ষমতাধর ছিল বলেই পরম ক্ষমতাধর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে ছুঁড়ে ফেলে দিয়েছে। জনগণ কিন্তু মন্ত্রীদের, উপদেষ্টাদের কবল থেকে রক্ষার প্রয়োজনে জনগণ উপদেষ্টাদেরকে বিনীতভাবে অনুরোধ করে যে তারা যেন তাদের কাজগুলো, তাদের যে রেগুলেটরি রেসপন্সিবিলিটি এবং ট্রান্সফরমেটিভ রেসপন্সিবিলিটি একটা রাইট ওয়েতে করেন, এবং যেখানে তারা করছেন না, এটা তথ্য প্রবাহের যুগ, পত্রিকায় ছাপা হতে হয় না। যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে অসন্তোষ রয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ সম্পর্কে, ডক্টর ইউনূস সম্পর্কে মানুষের শ্রদ্ধা যতখানি, ঠিক উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের দায়িত্বজ্ঞানহীনতা এবং কোনো কোনো সদস্যের দুর্নীতির অভিযোগ সম্পর্কে ততোধিক কিন্তু অশ্রদ্ধা রয়েছে। এটাকে অ্যাড্রেস করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর এবং প্রধান উপদেষ্টার দপ্তরের যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, প্রেস সেক্রেটারি আছে, তার মাধ্যমেই এটা করতে হবে। আপনি সুনির্দিষ্ট অভিযোগগুলো অ্যাড্রেস করার কথা বলছেন এবং সামগ্রিকভাবে একটি সিস্টেমের আওতায় নিয়ে আসার কথা বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে যুক্ত হবার জন্য আমাদের সংবাদে। নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।